শ্রীলঙ্কা থেকে নেপাল কিংবা বাংলাদেশ, জেনজি আন্দোলনের মঞ্চ সোশ্যাল মিডিয়া। স্বতঃস্ফূর্তভাবেই কি সমাজ মাধ্যমকে বেছে নেওয়া হয়, নাকি এর পিছনে থাকে অন্য কোনো ফাঁদ? সে নিয়েই আমাদের আজকের ভিডিও। দেখুন শেষ পর্যন্ত, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সালটা ছিল 2021। শ্রীলঙ্কায় ব্যবহার হওয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি হ্যাশট্যাগ ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করে। এতে লেখা ছিল গো হোম গোটা। শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপক্ষের পদত্যাগের দাবিতে এই হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয়। খুব অদ্ভুতভাবেই আজও জানা যায়নি কে বা কারা সোশ্যাল মিডিয়ায় এই হ্যাশট্যাগের ব্যবহার সে সময় শুরু করেছিল, কিন্তু খুব দ্রুত গতিতে এই হ্যাশট্যাগ ভাইরাল হতে শুরু করে। রাজাপাক্ষে সরকারের বিরুদ্ধে ক্ষোভ সে দেশে আগে থেকেই ছিল। সেই ক্ষোভের আগুনকে হাওয়া দিতে থাকে সোশ্যাল মিডিয়ায় এই প্রচার। 2022 সালের 15ই মার্চ রাজাপাক্ষের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভ দেখায় সে সময় শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এসজেবি। 2022 সালের 31 মার্চ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের সামনে আরও একটা বড় সড় বিক্ষোভ হয়। এই বিক্ষোভে অংশ নেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা সে সময় সেনা ও পুলিশ জিপে আগুন ধরিয়ে দেয়। কলম্বোয় জারি করা হয় কারফিউ। এতে 50 জন আহত হয়। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে রাজাপাক্ষের পদত্যাগের দাবি। 3 এপ্রিল দেশের সবকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করে দেয় শ্রীলঙ্কা সরকার। 5 মে শ্রীলঙ্কার পার্লামেন্ট ঘেরাও করে ছাত্রছাত্রী ও যুবরা। 10 মে বিক্ষোভকারীরা রাজাপাক্ষের বাসভবনে ঢুকে পড়ে। পেট্রোল বোমা ছোড়া হয় ভবন লক্ষ্য করে। সেনা ও পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে বেশ কয়েকজনের প্রাণহানি হয়। সাধারণ মানুষের আবেগ ক্রমশ বিক্ষোভকারীদের পক্ষে যেতে শুরু করে। 9 জুলাই বাসভবন ছেড়ে পালান গোটাবায়ে। পরে সেনার আশ্রয়ে দেশ ছাড়েন গোটাবায়ে। একাধিক ভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। 7 জুলাই 2024 বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। আন্দোলন সংগঠিত করার জন্য সেই একই রকমভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারকে ব্যবহার করা শুরু হয়। কোটা সংস্কারের দাবি থেকে, আন্দোলন থেকে ক্রমশ দাবি উঠতে থাকে দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। 18 জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারীরা। 19 জুলাই একাধিক জায়গায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা বেশ কিছু জায়গায় আগুন লাগিয়ে দেয়। ক্রমশ পুলিশের গুলিতে কয়েকজন আন্দোলনকারী ছাত্রযুবর মৃত্যু হয়। সাধারণ মানুষের আবেগ আন্দোলনকারীদের দিকে জুড়তে শুরু করে। এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, এই সমস্ত সমাজ মাধ্যমের পাতাগুলি। ইন্টারনেট বন্ধ করে শেষ রক্ষার চেষ্টা করে বাংলাদেশ সরকার, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এর পরের স্ক্রিপ্ট প্রায় একই রকম। 5 আগস্ট সেনার সহায়তায় দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার বাসভবনে ঢুকে নির্লজ্জভাবে লুটপাট চালায় আন্দোলনকারীরা। ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তি, আগুন লাগানো হয় একাধিক ভবনে। 2025 সালের অগাস্ট মাসে নেপালের ওলি সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়। 8 সেপ্টেম্বর সারা দেশে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয় ওলি সরকার। 9 সেপ্টেম্বর প্রতিবাদে পথে নামে ছাত্র যুবরা এবং সেনার সহায়তায় এরপরে দেশ ছেড়ে পালান ওলি। নেপালের একাধিক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। 2022 থেকে 2025 3 বছরে ভারতের প্রতিবেশী 3 দেশে হঠাৎই বদলে যায় সরকার। এই 3টে ক্ষেত্রেই কমন কয়েকটি ব্যাপার ছিল। কোনো নির্বাচন ছাড়া সরকার বদল হয়। ছাত্র, যুব ও সাধারণ মানুষের এক অংশের আন্দোলনে সরকার বদলে যায়। আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্র যুবরা। এই ছাত্র যুবদের জেনজি নামে ডাকা শুরু হয়। আন্দোলনগুলোকে প্রকারান্তে জেনজি আন্দোলন বলা শুরু হয়।
সবকটি আন্দোলনে সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবকটি আন্দোলনই শুরু হয় অন্য নামে, অন্য ইস্যুতে, শেষমেশ দেশের সরকার ফেলার লক্ষ্য হয়ে ওঠে আন্দোলনকারীদের। 3 বছরে 3টি দেশে আন্দোলন সফল হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। 1. কেন আন্দোলন সংগঠিত করার জন্য বারবার সোশ্যাল মিডিয়াকে বাছা হলো? যে কোনো আন্দোলনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। কোনো দেশের সরকারের পরিবর্তনের যে আন্দোলন তা লাগাতার চালিয়ে যেতে প্রচুর টাকা লাগে। প্রতিবারই এত টাকা কোথা থেকে পাচ্ছে আন্দোলনকারীরা? 3টে জায়গাতে আন্দোলনের প্যাটার্ন এত এক কেন? তাহলে কি কোনো তৃতীয় ব্যক্তি বা সংস্থা এই প্রত্যেকটা আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করেছে? সোশ্যাল মিডিয়াতে একটা ছোট কোনো পোস্ট লেখার ক্ষেত্রেও একাধিক কমিউনিটি রুল ফলো করতে হয়। একটু এদিক ওদিক হলেই পোস্ট রিমুভ করে ফেসবুক, টুইটার এসবের কর্তৃপক্ষ। তাহলে এত হিংসার ছবি, ভিডিও লেখা পোস্ট করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার সুযোগ কি করে পায় এই জেনজিরা? কোথাও গিয়ে জেনজি আন্দোলনকারীদের কি বিশেষ সুবিধা দিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এই সমস্ত যে সমাজ মাধ্যম আছে এদের কর্তৃপক্ষ? এরকম অনেক প্রশ্নই থেকে যাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া সংক্রান্ত প্রশ্নটা দিয়ে উত্তর খুঁজলে বোধ হয় দর্শকদের সুবিধা হবে। কি বুঝতে সুবিধা হবে? জেনজি আন্দোলনটা বুঝতে সুবিধা হবে। 2011 সালের আগে পর্যন্ত ভারতে অন্তত সরকার গড়া বা সরকার পড়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সেরকম কোনো প্রভাব ছিল না। 2020 বা তারপর থেকে সারা বিশ্বেই বিভিন্ন আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি ফ্রি প্যালেস্তাইন মুভমেন্টও এরকমই একটি আন্দোলন। আমেরিকা ও আরও কয়েকটি শক্তিধর দেশের গোয়েন্দা সংস্থা ও অর্থবান পরিবার সারা বিশ্বে ক্ষমতা দখলে উৎসাহী হয়ে পড়েছে। ব্রিটিশদের উপনিবেশ তৈরি করতে ব্রিটেন থেকে জাহাজ নিয়ে বেরোতে হয়েছিল, কিন্তু এখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন বা বিশ্বের যে কোনো প্রান্তে বসে সোশ্যাল মিডিয়ার সাহায্যে অন্য দেশের সরকারকে প্রভাবিত করা, সরকার ফেলে দেওয়ার বিষয়ে ঘটানো সম্ভব হয়েছে। সারা বিশ্বজুড়ে ডিপ স্টেট নতুন ধরনের উপনিবেশ তৈরি করতে চাইছে। যে উপনিবেশগুলোতে নাম কাও আসতে তো সে দেশের লোকই ক্ষমতায় বসবে, কিন্তু আসল সুতো বাঁধা থাকবে ডিপ স্টেটের হাতে। কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ডিপ স্টেট? যে দেশ বা জায়গাগুলোতে সাধারণ মানুষের মধ্যে কোন কোন বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে সেটা প্রথমে নির্ধারণ করা হয়। এজন্য তারা দীর্ঘদিন ধরে রিসার্চ করে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই দেশগুলোতে। এরপর মানুষের মধ্যে ক্ষোভ থাকা এই ইস্যুগুলির মধ্যে যে কোনো একটা বা দুটো ইস্যুকে বেছে নেওয়া হয়। বেছে নেওয়া হয় একটা নির্দিষ্ট শ্রেণীকেও। এরপর আসে সেই দ্বিতীয় ধাপ, যেখানে এই ইস্যুগুলো নিয়ে নানা ভুল বিভ্রান্তিকর তথ্যসহ এক বা একাধিক টুলকিট তৈরি করা হয়। এই টুলকিট তৈরির জন্য বিশ্বের বিভিন্ন দেশে বেতনভোগী অধ্যাপক, গবেষক, লেখক ইত্যাদি শ্রেণীর নানা রকমের লোকও রয়েছে। তৃতীয় ধাপে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সেলিব্রিটি ফেস, ইউটিউবার, ব্লগার, তারপরে লেখক, তারপরে অ্যাক্টিভিস্ট, এদের দিয়ে এইভাবে পোস্ট করানো শুরু হয়। চতুর্থ ও শেষ ধাপে প্রচুর অর্থের বিনিময়ে এই পোস্টগুলিকে বুস্ট করানো হয় এবং প্রচুর মানুষের কাছে এই পোস্ট যাতে পৌঁছায় এবং সোশ্যাল মিডিয়া থেকে টিভির সংবাদ পর্যন্ত এই খবর যাতে পৌঁছায় তার ব্যবস্থা করা হয়। এরপর এ নিয়ে পরপর আলোচনা চলতে থাকে। কী জন্য? না মানুষকে প্রভাবিত করার জন্য। আন্দোলনের পটভূমি তারপর তৈরি হতে থাকে। সময়ে সময়ে কোথাও টাকা, কোথাও ইন্ধন জুগিয়ে চলে ডিপ স্টেট। জেনজি করে লাফ দেওয়ার আগে তাই অবশ্যই সতর্ক থাকুন। ভাবুন, জেনজি নামের আড়ালে ডিপ স্টেটের ফাঁদে পড়ছেন না তো? আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।